একটি ভিডিও মাত্র 7 মিনিটের, কিন্তু যারা সেটা দেখেছে তারা আজও ঠিকঠাকভাবে ঘুমাতে পারেনি। ভিডিওটির নাম ছিল ডেইজিস ডিস্ট্রাকশন, ডার্ক ওয়েবের সবচেয়ে ভয়ানক কন্টেন্টগুলোর মধ্যে একটি। এটি শুধুমাত্র একটি ভিডিও নয়, এটি ছিল এক ধরনের ডকুমেন্টেশন। কিভাবে একজন মানুষ অমানবিকতা, নিষ্ঠুরতার, পিশাচকতাকে পুঁজি করে একটি ইন্ডাস্ট্রি গড়ে তোলে। ইন্টারনেটের এমন এক জায়গা যেটা আমরা সাধারণ সার্চ ইঞ্জিন নিয়ে খুঁজে পাই না। এখানে পাওয়া যায় অবৈধ অস্ত্র, ড্রাগ, হিটম্যান সার্ভিস, এমনকি মানুষও বিক্রি হয় এখানে। কিন্তু প্রশ্ন হচ্ছে, শুধু কি খারাপ জিনিসই ঘটে এখানে? ডার্ক ওয়েব কি শুধুই অপরাধের জায়গা, নাকি এর মধ্যেও রয়েছে রহস্যজনক কিছু? ডার্ক ওয়েব আসলে কি, এটি কিভাবে কাজ করে, এবং কেন সরকার এটিকে পুরোপুরিভাবে বন্ধ করতে পারে না? আমরা তো প্রতিদিনই ইন্টারনেট ব্যবহার করি, গুগল করি, ইউটিউব দেখি, ফেসবুক চালাই। এসব কিছু মিলিয়ে আমরা যেটা দেখি সেটাকে বলা হয় সারফেস ওয়েব, মানে উপরে ভেসে থাকা অংশ। কিন্তু ইন্টারনেটের মাত্র 4 থেকে 5%ই হচ্ছে এই সারফেস ওয়েব। বাকি 95%, হ্যাঁ, এটাই হলো ডিপ ওয়েব আর ডার্ক ওয়েব। আর এই ডার্ক ওয়েবই হচ্ছে ইন্টারনেটের এমন একটি অংশ যেটা সাধারণ ব্রাউজার দিয়ে অ্যাক্সেস করা যায় না। গুগলে খুঁজলেও এর কোনো রেজাল্ট আপনি খুঁজে পাবেন না। এটা অ্যাক্সেস করতে হয় স্পেশাল একটি ব্রাউজার দিয়ে, যার নাম টর, দ্য অনিয়ন রাউটার। টর ব্রাউজার এক ধরনের এনক্রিপ্টেড নেটওয়ার্ক ব্যবহার করে। এটি আইপি অ্যাড্রেসকে হাইড করে দেয়, লোকেশনকেও গোপন রাখে। এভাবেই যে ডার্ক ওয়েব ব্যবহার করে সে অ্যানোনিমাস থেকে যায়। আর এই অ্যানোনিমিটি হচ্ছে ডার্ক ওয়েবের সবচেয়ে বড় শক্তি। ডার্ক ওয়েবের ওয়েবসাইটগুলো সাধারণত .com নয়, বরং .onion ডোমেইনে থাকে। আর এই ডার্ক ওয়েবের লিঙ্কগুলোও কিন্তু সরাসরি কোথাও খুঁজে পাওয়া যায় না। আপনি এটি তখনই পেতে পারেন যখন কেউ আপনাকে সেটা শেয়ার করবে। এটিকে আপনি গোটা একটি ইকোসিস্টেম বলতে পারেন। এখানে অবৈধ জিনিসপত্র বেচা কেনা হয়, বিটকয়েন বা ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে পেমেন্ট করা হয়। এখানে কোনো রকম আইনের শাসন নেই। কারা ইউজার, কারা বিক্রেতা, কেউ সেটা জানে না। এটা যেন এক ভয়ঙ্কর প্যারালাল ওয়ার্ল্ড। ডার্ক ওয়েবের সবচেয়ে বিখ্যাত মার্কেট ছিল সিল্ক রোড। একটা সময় এখানে প্রতিদিন মিলিয়ন মিলিয়ন ডলারের লেনদেন হতো। ড্রাগস, হ্যাকিং সার্ভিস, জাল পাসপোর্ট, এমনকি হিটম্যান সার্ভিসও পাওয়া যেত এখানে। এবং এইসব করতে ব্যবহার হতো ক্রিপ্টোকারেন্সি, কারণ ক্রিপ্টো লেনদেন ট্র্যাক করা অনেক কঠিন একটি ব্যাপার। কিন্তু প্রশ্ন হচ্ছে, এখানকার সবকিছু কি খারাপ? না, ডার্ক ওয়েবের কিছু ভালো দিকও রয়েছে। যেমন সাংবাদিকরা এখানে গোপন তথ্য শেয়ার করতে পারেন। কোনো স্বৈরাচার কর্তৃক শাসিত দেশের জনগণ এখানে গিয়েই নিজের মতামত প্রকাশ করতে পারেন। এই ভিডিওর শুরুতে আমি একটি ভিডিওর কথা বলেছিলাম, ডেইজিস ডিস্ট্রাকশন। এটি বানিয়েছিল এক নরপিচাস, পিটার স্কেলি। এই ব্যক্তি শিশুদের অপহরণ করত, তাদের উপর চালাতো অমানবিক নির্যাতন, আর তারপর সেসব ভিডিও করে ডার্ক ওয়েবে আপলোড দিত। সে ছিল এমন একজন ব্যক্তি যার ভিডিওর দাম ছিল হাজার হাজার ডলার। আর যারা এই ভিডিও কিনতো তারা ছিল আমাদের মতোই মানুষ, কিন্তু মুখোশের আড়ালে লুকানো মনস্টার। শেষে পিটার স্কেলিকে ধরা হয় 2015 সালে। কিন্তু এই জঘন্য ইন্ডাস্ট্রি এখনো পর্যন্ত থেমে যায়নি। আরেকটি বিখ্যাত উদাহরণ সিল্ক রোড, ডার্ক ওয়েবের সবচেয়ে বড় মার্কেট প্লেস। এটি 2011 সালে রুজ আলব্রিজ নামে এক ব্যক্তি এটা শুরু করেছিল। জানি না তার নামটা আমি সঠিকভাবে উচ্চারণ করতে পারলাম কিনা। যাই হোক, প্রায় সবকিছুই বিক্রি হতো এখানে। মারাত্মক ড্রাগস, হ্যাকিং সার্ভিস, ফেক আইডি, এমনকি গোলাবারুদও পাওয়া যেত এখানে। তাদের ট্যাগলাইন ছিল অ্যানোনিমাস, ডিসেন্ট্রালাইজড, আনস্টপেবল। একটা সময় এফবিআই এই সাইট বন্ধ করে দেয় আর রোজকে গ্রেফতার করা হয়। কিন্তু সমস্যা হলো, সিল্ক রোড বন্ধ হলেও এমন আরও হাজার হাজার সাইট গড়ে উঠেছে। আলফাবে, হানসা, ওয়েল স্ট্রিট মার্কেট, এই নামগুলো ডার্ক ওয়েব ব্যবহারকারীদের কাছে খুবই পরিচিত। ডার্ক ওয়েব নিয়ে সবচেয়ে বিতর্কিত এবং ভয়াবহ বিশ্বাস হলো রেড রুম। এগুলো এমন এক ধরনের ভার্চুয়াল রুম যেখানে লাইভ ক্যামেরার সামনে টর্চার এবং মার্ডার করে দেখানো হতো, যেখানে দর্শকরা টাকা দিত ভিকটিমদেরকে নির্যাতন করার জন্য। এখানে অপরাধীরা অসহায় মানুষদেরকে নির্যাতন করে, আর কিছু মানুষরূপী মনস্টারেরা সেই নির্যাতনের দৃশ্যকে দেখার জন্য অপরাধীদেরকে টাকা দেয়। অনেকেই বলে এটি নাকি ফেক, কেউ আবার দাবি করে তারা এটি লাইভ দেখেছে। যাই হোক, সত্যমিতার এই দোলাচলই রেড রুমকে করে তোলে আরও ভয়ঙ্কর। ডার্ক ওয়েব শুধুই খারাপদের জায়গা নয়, এখানে কিছু ভালো দিকও রয়েছে। অনেক সাংবাদিক, অ্যাক্টিভিস্ট, অপ্রেসিভ দেশের বাহিরে গিয়ে অথবা দেশের মধ্যে থেকেই ডার্ক ওয়েব ব্যবহার করে নিজেদের মতামত প্রকাশ করতে পারে। কিছু এনজিও, হিউম্যান রাইটস সংস্থা ডার্ক ওয়েব ব্যবহার করেই বিভিন্ন ধরনের তথ্য সংগ্রহ করে থাকে।
এমনকি ফেসবুক একটি .onion সংস্করণ চালু করেছে, যেটা সেন্সরশিপ থেকে বাঁচার উপায়। তবে এই ফ্রিডমেরই অপব্যবহার হচ্ছে সবচেয়ে বেশি। ড্রাগস, চাইল্ড পর্নোগ্রাফি, হিটম্যান সার্ভিস, হিউম্যান ট্রাফিকিং সবই এখানে পাওয়া যায়। হ্যাকাররা এখানে বিভিন্ন ধরনের ডেটা বিক্রি করে, যেমন ব্যাংক অ্যাকাউন্ট, ক্রেডিট কার্ড, পাসওয়ার্ড, এমনকি মেডিকেল রিপোর্টও এখানে পাওয়া যায়। কেউ চাইলে হ্যাকার দিয়ে আপনার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করে নিতে পারে মাত্র $50 বিনিময়ে। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হচ্ছে ডার্ক ওয়েবের জগতে কোনো আইডেন্টিটি নেই। আপনি জানেনও না কে অপরাধী আর কেই বা দর্শক। এখানে সবাই ছদ্মবেশে থাকে। প্রশ্ন হলো, এই ধরনের প্রযুক্তি কি আমরা শুধুই গোপনীয়তার জন্য ব্যবহার করব, নাকি এটিকে ভালো কাজেও লাগাবো? আমরা এমন এক দুনিয়া বসবাস করছি যেখানে প্রযুক্তি আমাদেরকে মুক্তি দিয়েছে, আর কিছুটা বন্দিও করে ফেলেছে বলতে পারেন। যেখানে আমরা কিছু ক্লিকের মাধ্যমেই নিউজ পড়তে পারি, খাবার অর্ডার করতে পারি, বন্ধুদের সঙ্গে কথাও বলতে পারি। কিন্তু সেই একই ইন্টারনেটের অন্ধকারে চলছে এক অদৃশ্য যুদ্ধ, ভালো আর খারাপের মধ্যে, স্বাধীনতা আর নৈরাজ্যের মধ্যে, আলো এবং অন্ধকারের মধ্যে। ডার্ক ওয়েব নিজে অপরাধী নয়, এর ব্যবহারকারীর মন মানসিকতার উপরেই নির্ভর করে এটি ভালো নাকি খারাপ। কিন্তু সমস্যাটা হলো, যেখানে অপরাধীরা নিজেকে লুকাতে পারে, সেখানে নিরীহ মানুষদের জায়গা কোথায়? চলেন আপনাকে সহজ একটি প্রশ্ন করি। আচ্ছা, আপনি কি শিওর আপনার ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড, ক্রেডিট কার্ড ডিটেলস এইসব ডার্ক ওয়েবে বিক্রি হচ্ছে না? একটি রিপোর্ট বলছে প্রতি সেকেন্ডে গড়ে 30টি নতুন ডাটা ব্রিচ হয়, আর এই সব কিছুই পরে বিক্রি হয় ডার্ক ওয়েবের মার্কেটগুলোতে। আমরা জানতেও পারি না আমাদের জীবনটা কতটা উন্মুক্ত হয়ে আছে। এই ভিডিও দেখার সময়ও হয়তো আপনার কোনো না কোনো এক অ্যাকাউন্ট কোনো না কোনো এক সার্ভারে হ্যাক হয়ে গেছে। তাহলে এখন কথা হচ্ছে, আমাদের করণীয় কি? প্রথমত, আমাদের সবাইকেই সচেতন হতে হবে। ইন্টারনেটে থাকা আমাদের সব ধরনের অ্যাকাউন্টে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন ব্যবহার করতে হবে। কোনো ধরনের সন্দেহজনক ওয়েবসাইটেই আমাদের কোনো ধরনের ইনফরমেশন দেওয়া যাবে না। ইমেইল বা কোনো ধরনের লিঙ্কে ক্লিক করার আগে অবশ্যই সেটি যাচাই বাছাই করে নিতে হবে। শেষ কথা হলো, মাঝে মাঝে অন্ধকারের দিকেও তাকানো প্রয়োজন। ডার্ক ওয়েব হয়তো কখনোই পুরোপুরিভাবে বন্ধ হবে না, কারণ যতদিন মানুষ আছে ততদিন লোভ, লালসা, পাপ আর লুকোচুরি থেকেই যাবে। কিন্তু আমরা যদি আলো নিয়ে এগিয়ে যাই, তবে অন্ধকার আপনা আপনি পিছিয়ে যাবে। এই ভিডিওটি দেখে যদি আপনার কাছে মনে হয় অন্যদেরকেও ভিডিওটি দেখানো উচিত, তাহলে ভিডিওটিকে শেয়ার করতে পারেন। কমেন্টে ডার্ক ওয়েব সম্পর্কে আপনার মতামত লিখে যেতে পারেন। আর এরকম আরও ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।